আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে এই সাংবাদিক সম্মেলন করার মূল কারণ বা উদ্দেশ্য, বিগত কদিন ধরেই, এর আগেও ছিল, আমাদের রাজ্যের পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এটা পত্রিকার পাতা খুললেই সোশ্যাল মিডিয়া, ফেসবুক হোক বা জনপ্রতিনিধি হলেও আরেক দিক থেকে এই সাংগঠনিক দায়িত্বে থাকার সুবাদে প্রচণ্ডভাবে আমাদের প্রায় সকলকেই, আমাকে তো অবশ্যই রাজ্য সম্পাদক হিসাবে ত্রিপুরা রাজ্যের উত্তর, সেখানে পাবলিক, শুধু আমাদের পার্টির সমর্থক দরদির তরফ থেকে না, পাবলিকের তরফ থেকে ফোন আসছে, দাদা আপনি কিছু মনে করবেন না, কিন্তু আপনাকে বলতেই হবে, আপনি বিরোধী দলনেতা। এই যে উপর্যুপরি দুর্নীতির খবরগুলো উঠছে, আপনি আরো জোরদারভাবে বিষয়গুলো তুলুন। অর্থাৎ কেউ কেউ তারা চাইছেন যে আরো সমস্বরে কথাগুলো তুলি। কাজে এই কারণে, এবং পত্রপত্রিকাও কোথাও কোথাও আপনারাও লিখেছেন, এটা ঠিকই আছে, আমি ওয়েলকাম করি, যে সিপিআইএম প্রধান বিরোধী দল তারা একটা বিবৃতি দিয়ে খালাস, এ সমস্ত ক্ষেত্রেতে কেন তারা আরো বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে না? তো এটা একটা অব্লিগেশন, অবশ্যই আমি মিডিয়া এবং জনগণ যারা এইভাবে তাদের যে এই কি বলে বক্তব্য তারা পেশ করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এটা দায়িত্বশীল নাগরিক এবং দায়িত্বশীল মিডিয়া, এবং সেই হিসাবে আমি এটাকে দেখছি। তো সেই সুবাদে এগুলো নিয়ে কথা বলা, কিন্তু আবার একই সময়েতে এটা কাকতালীয় হলেও যে এই সরকারের, অর্থাৎ দ্বিতীয় বিজেপি নেতৃত্বে এই যে জোট সরকারের, এখন বিজেপি ত্রিপুরা মথা আইপিএফটি, তার 2 বছর পূর্তি আজকের দিনেই 8ই মার্চ 2023 তারিখে তারা শপথ গ্রহণ করেছেন। তারাও তাদের 2 বছরের পূর্তি উৎসব বা সাফল্যের ডঙ্কা প্রচারে আরও আগে থেকেই নেমেছেন। তো আমি ভাবলাম যে আজকের দিনটাই খুব উপযুক্ত। এই তারিখেই তাদের যে দ্বিতীয় মন্ত্রিসভার শপথ গ্রহণ করেছিল ডক্টর মানিক সাহার নেতৃত্বে। কাকতালীয় হলেও এটা অত্যন্ত উপযুক্ত সময়। কাজে এই ক্ষেত্রেতে যেটা আমরা বলতে চাই আমাদের সিপিআইএম বা বাম পরিষদীয় দলের তরফ থেকে, যে এই দ্বিতীয় বিজেপি ত্রিপুরা মথা আইপিএফটি জোট সরকারের যে 2 বছর, শুধু না, যেহেতু একই পার্টি প্রায় পরোক্ষে এবং প্রত্যক্ষভাবে ত্রিপুরা মথা আগেও পেছনে ছিল, গত 5 বছর এবং 2 বছর 7 বছর ধরে তারা শাসন করছে। তো এই 7 বছর বা এই দ্বিতীয় মেয়াদের 2 বছর, এটা এক কথায় বলা যেতে পারে প্রতিশ্রুতি খিলাফ, অপশাসন, দুর্নীতি এবং নৈরাজ্যের 2 বছর। এবং বিশেষ করে যে দুর্নীতির একটা মহাকুম্ভ এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ডক্টর মানিক সাহার নেতৃত্বে আজকে মাথা তুলে দাঁড়িয়েছে। এখানে সব ঘটনা তো বলা সম্ভব না, আমি কিছু কিছু জিনিস খুব তাড়াতাড়ি করে আগের থেকে তৈরি করতে পারিনি, তাহলে আরও ভালোভাবে দেওয়া যেত।
তবু তার মধ্যে প্রধান প্রধান কিছু এখানে উল্লেখ করেছি, যেমন প্রতিশ্রুতি খেলাপ। এটাও বলছে বহুত কিছু করেছে। ওনার আগের যিনি ব্যক্তি তিনি বলছেন 3 বছরের মধ্যে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা বানিয়ে ফেলেছেন। আর এই ভদ্রলোক এসে বলছেন প্রথম সুশাসন, দ্বিতীয় সুশাসন, কথায় কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার দিক নির্দেশে এই রাজ্য একেবারে সারা দেশকে কেন সারা পৃথিবীকে পেছনে ফেলে ছড়ে যাচ্ছে। আমি সেখানে তাদের কিছু প্রতিশ্রুতির কথা এখানে বলতে চাই, যেগুলি তারা উচ্চারণ করেন না। প্রথমত হলো সেই 2017 অর্থাৎ 18 নির্বাচন আগে তারা বলেছিল যে প্রথম বছরেই 50,000 চাকরি, তার পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ 7 লাখ। কদিন আগেও গেল অধিবেশনেও তারা তথ্য দিয়েছেন বিধানসভাতে কত চাকরি তারা দিয়েছেন। আর এই সময়তে যাদের চাকরি গেছে বিভিন্ন কারণে এবং অবসরে, সেই সব করলে পরে নতুন 50,000 চাকরি দূরে থাক, উল্টো 50,000-এর বেশি চাকরি গেছে। এখন এই শব্দ তারা উচ্চারণই করেন না। দ্বিতীয় বলেছে এ রাজ্যের গ্রামীণ এবং শহরের গরিব মানুষদেরকে, যারা রেগা এবং 2F-এ কাজ করেন, যে প্রথম মন্ত্রিসভাতেই 200 শ্রম দিবস এবং 340 টাকা মজুরি প্রদানের জন্য সিদ্ধান্ত হবে। কে বলেছেন? না মানিক সাহা তখন এরকম বর্তমান মুখ্যমন্ত্রী বলার জায়গায় আসেননি, বা ওনার আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনিও এ কথা বলার জায়গায় আসেননি। বলেছেন তৎকালীন তাদের সভাপতি অমিত শাহ, আজকে যিনি মোদী মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তিত্ব, যে 3 তারিখ ভোট গণনা হবে, 4 তারিখ মন্ত্রিসভা হবে, সেই 4 তারিখে ঘোষণা হয়ে যাবে হাম সেন্ট্রাল গভর্নমেন্ট মে হ্যাঁ। কাজে ওদের পক্ষে এগুলি করা কোনো ব্যাপারই না। কিন্তু আজকে ঘটনা কি? 200 কেন, গড়ে 40 দিনও কাজ হয় না, এবং যে কাজটা করে 3-4 মাস মজুরি পায় না। আর দুর্নীতি, স্বজন পোষণ তো আকছার। 3 বলেছিল এ রাজ্যের শিক্ষক কর্মচারীদেরকে প্রথম মন্ত্রিসভাতেই 7ম বেতন কমিশনের ধাঁচে সমস্ত সুযোগ সুবিধা পাবে, এবং একটা ভুয়া বেতনের ক্যালকুলেশন করে বাজারে ছাড়া হয়েছিল তাদের বিজেপির আইটি সেলের মাধ্যমে, যে এই 7ম বেতন কমিশন যদি লাগু হয় তাহলে তাদের বেতন কত গুণ বেড়ে যাবে। এবং এটা আরো 4 বছর আগে থেকে এটা চালু হবে। তার মানে একজন কর্মচারী নগদে তো ডাবল পাবেনই, তারপরে বকেয়া হিসাবে 10, 12, 15, 20 লাখ করে পাবেন। তো আজকে ঘটনা কি? সে 7ম বেতন কমিশনের কথা উচ্চারণ করেন না। যত সামান্য বাড়িয়েছে, এটা এমনিতেই বাড়ত, উল্টো এখন 23% দিয়ে বাকি, যা বামপন্থী ফ্রন্ট সরকারের সময় কখনো এরকম ছিল না। চতুর্থ, সোশ্যাল মিডিয়াতে এবং আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া চালান, আপনারাও কেউ কেউ এগুলো রিপিট করেন মাঝে মধ্যে, দেখি আপনাদের কাছ থেকেই দেখা, বা আমার মেমোরিতে তৎকালীন মুখ্যমন্ত্রী বা ইয়েতে আগে নির্বাচন আগে বলতেন ত্রিপুরাজ্যে কন্টিনজেন্সি, পার্ট টাইম ওয়ার্কার, কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট, এই শব্দগুলোই নাকি ডিকশনারি থেকে তিনি মুছে দেবেন। अपना आप सब हो जाएगा। DRW, पार्ट टाइम वर्कर, कन्टिजेंट वर्कर, पाम ऑपरेटर, मिड डे मिल वर्कर सब হবে। কিন্তু ঘটনা কি?
আপনারা যারা বিধানসভা অধিবেশন কভার করেন আপনারা দেখেছেন অন্তত গত এক বছরে, এর আগেও হয়েছে, তখন তো মেম্বার ছিলাম না, আমি এটা জানি না, কিন্তু গত এক বছরে আমরা বারবার জিজ্ঞেস করেছি কতজনকে হয়েছে। উল্টু ওরা নানা ধরনের কুৎসা রটিয়ে এরা সিপিএম দিয়ে গেছে, এই গেছে সেই গেছে, আমরা দয়া করে তাদেরকে রেখে দিয়েছি, না হলে কবে চাকরি চলে যেত। কিন্তু সিপিএম সরকার, বামফ্রন্ট সরকার এটা সার্কুলার দিয়ে গেছিল, ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা নিয়ম ছিল 10 বছর অনিয়মিত চাকরি হলেই কন্টিনজেন্সি বা ডিআরডব্লিউ তারা রেগুলার হবে। এখন এগুলাকে রিপিল করে দিয়েছে। এই হলো ঘটনা। এরপরে ছিল 2323। সৌভাগ্যকে দুর্ভাগ্য, আমার ডান পাশে যিনি বসা সুদীপ সরকার, তিনিও 2323-এর একজন কর্মী। কি বলা হয়েছে যে প্রয়োজনে সংবিধান সংশোধন করে যাতে সুপ্রিম কোর্ট কোন রকমের বাধা তৈরি না করতে পারে, এটা করবই, হাম করকে দেখাएंगे। তিনি ঘটনাচক্রে বা ভাগ্যচক্রে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তার যারা এই প্রমোট করেছেন এরাও বারবার বলে গেছেন কথাগুলো। সে 2323 তাদের সাথে কি ব্যবহার হয়েছে আপনারা সকলেই জানেন। এরপরে বলা হয়েছে এইমস দাচে তাদের ভিশন ডকুমেন্টের একটা প্যারা, এটা হসপিটাল হবে যদি বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতাসীন হয়, এবং ক্ষমতাসীন হওয়ার পর তৎকালীন মুখ্যমন্ত্রী, এখন যিনি খুব বড় বড় কথা বলেন আবুল তাবুল, শুনিয়েছেও যে এইমসের জন্য কত হাজার কোটি টাকা জানি মঞ্জুরও হয়ে গেছে, স্যাংশনও হয়ে গেছে। এখানে 2.5 একর না কত একর জানি জায়গা বুর্জনগরে নাকি ল্যারটমেন্টও দেওয়া হয়েছে। সে টাকা কোথায় তাহলে এখন? সে জমি কাকে দেওয়া হয়েছে? তারপর বলা হলো আমবাসাতে একটা মেডিকেল কলেজ হবে, এটা ভিশন ডকুমেন্টের একটা এই পার্ট। এবং তৎকালীন যিনি পূর্ব ত্রিপুরার এমপি রেবতী ত্রিপুরা, তার সোশ্যাল মিডিয়া ঘাটলে আপনারা পাবেন এখনো, তিনি গিয়ে টিয়ে দেখছেন একেবারে কালো চশমা টশমা দিয়ে, খুব রুট টুট বোধহয় ছিল, একেবারে সোশ্যাল মিডিয়াতে ফলাও করে যে না জায়গা দেখা হয়ে গেছে, মেডিকেল কলেজ হবে, সব তৈরি। তো পূর্ব ত্রিপুরা আসনে যদি মেডিকেল কলেজ হয় আমবাসাতে, পূর্ব ত্রিপুরার যিনি প্রতিনিধি তিনি গিয়ে উদয়পুরে গিয়ে বলছেন উদয়পুরেও হবে এবং তার জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। তো কোথায় সে আমবাসার সে বাদের জন্য কয়েকশো কোটি টাকা মঞ্জুরও হয়ে গেছে। খুব বুক ফুলিয়ে তিনি বললেন এখন তো 7 বছর হয়ে গেল, 1.5 বছরের মধ্যেই সে বাদ দাঁড়াবে। আগরতলা শহরে গুড়ালিও বৃষ্টি হলে পরে ভিজবে না। কোথায়? সিলট্রেশন হয়েছে, বর্ষার সময় জল থাকলেও অন্য সিজনে জল থাকে না, তো স্বাভাবিক এটাকে একটু ড্রেজিং করে নাব্যতা বাড়াতে হবে। লোক দেখানো একবার একটা নৌকা এনে খুব প্রচারও হলো যে 2 বছরের মধ্যেই ড্রেজিং করে গোমতী অবধি, এই উদয়পুর অবধি চিটাগাং বন্দর থেকে জাহাজে মাল আনবে। একেবারে জিনিসপত্রের দাম, পরিবহন খরচ কমার জন্য ত্রিপুরা আমদানি রপ্তানিতে বহু কোটি টাকা সাশ্রয় হবে, ত্রিপুরার উন্নতি হবে। আমি মাত্র 10টা দিলাম, কারণ এগুলো যেহেতু কেন্দ্রের শাসক দল তারা বলেছে, বড় বড় মন্ত্রীরা এসে বলেছেন, আমরা বিশ্বাস করেছি।
এবং সত্যি সত্যি ত্রিপুরাজ্যের যুবকরা সবার চাকরি হবে, তারা অনেকেই বিজেপির পেছনে ঘুরেছেন, কেউ বাইক বাহিনীতে যোগদান করে তাদের নির্দেশে পেটের জ্বালায় দারিদ্র্যের যে মোচনের জন্য বন্ধু সহপাঠী প্রতিবেশীর বাড়ি পুড়িয়েছেন। আজকে এগুলি বিজেপি উচ্চারণ করে না। এই হলো বিকাশের নমুনা। আমি মাত্র 10টা এখানে তুলে ধরলাম এবং আমি আশা করব আগামীকাল তারা বিবেকানন্দ ময়দানে জনসভা হবে, সেখানে জেপি নাড্ডা সাহেবের কাছ থেকে, রাজ্যের বিজেপির এখনও সভাপতি রয়ে গেছেন রাজীব ভট্টাচার্য বা অন্য সাংসদ এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সার কাছ থেকে ত্রিপুরাজ্যের মানুষ, আমাকে উত্তর দিতে হবে বলছি না, ত্রিপুরাজ্যের মানুষের কাছে কেন এই প্রতিশ্রুতি পালিত হলো না তার জবাব আগামীকাল তারা দেবেন। দ্বিতীয় যেটা বলতে চাইছি সেটা হলো গণতান্ত্রিক অধিকার হরণের ট্রেডিশন অব্যাহত 2018 থেকে শুরু হয়েছে। একটা ফ্যাসিস্ট সুলভ, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আরএসএস বিজেপিকে বলছি আমরা আগে ফ্যাসিস্ট সুলভ বলতাম, আমরা এখন বলছি নয়া ফ্যাসিস্ট। কদিন আগে এই আগরতলার কয়েকটা পত্রিকাতেও এটা নিয়ে উঠেছে। আমার মনে হয় যে কলমচি লিখেছেন তিনি আমাদের বক্তব্য ঠিক সেরকমভাবে বুঝতে পারেননি, যে না সিপিআইএম এখন আর বিজেপিকে ফ্যাসিস্ট বলছে না, ভালো মানুষ। যাই হোক, এটা ওনার দোষ নেই, ইচ্ছাকৃতভাবে বলেছেন বলছি না, আমি আজকে এই সুবাদে সুযোগটা পেলাম। আমরা বলছি যে আরএসএস মুসোলিনি এবং হিটলারকে অনুসরণ করে ভারতে এই আরএসএস নাম দিয়ে ইটালিতে যে তখন ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই আদলে আমাদের ভারতবর্ষে তারা শুরু করেছিল। তার এবার 100 বছর পূর্তি। তো এখন এই আরএসএস এবং বিজেপি, আরএসএস তাদের মস্তিষ্ক, বিজেপি হলো তাদের যে মানে কাঠামো, তারা এখন হিটলার এবং মুসোলিনিকে ছাড়িয়ে ভারতীয় ফেসিবাদের নয়া সংস্করণ। এই জন্য আমরা বলছি তারা নিউ ফ্যাসিস্ট, ইংরেজিতে NEU, ফ্যাসিস্ট বানান তো ঠিকই আছে জানেন, অর্থাৎ নয়া ফেসিবাদী। এই নয়া ফ্যাসিস্ট সুলভ ও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের নগ্ন প্রচেষ্টা প্রতিটি ক্ষেত্রে অব্যাহত। গত এই 18-র পর এই রাজ্যে বিরোধী দলের রাজনৈতিক এবং গণতান্ত্রিক কার্যকলাপে প্রতি পদে পদে বাধা। আপনারা দেখেছেন আমাদের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে এরা মাঠ দিল না। শেষ লগ্নে ওরিয়েন্ট চৌমুহনীতে জনসভা করার সুযোগ দেওয়া হলো, কিন্তু একেবারে উপরতলা থেকেই হুকুম জারি করে, নির্দেশ জারি করে ধর্মনগর থেকে সাবরুম, রেল স্টেশনে, বাস স্টেশনে, গাড়ি স্টেশনে বড় বড় লাঠিসুটা নিয়ে স্বচ্ছ ভারত অভিযান, অর্থাৎ সিপিএমের লোক যাতে রেলে উঠতে না আসে, স্টেশনে না আসে। বাস মালিক যারা গাড়ি দিয়েছেন এতে বাধা দিয়েছেন, কিন্তু সমস্ত বাধা মারিয়ে জনসভা হয়েছে। জনসভা এটাকে এই বর্ষপূর্তির নামে আগামীকাল তারা করবে। তো গণতন্ত্রে তুমি 100 বার জনসভা করতে পারো, কিন্তু আরেকটা দলকে দেখাতে হবে, এটা তো গণতন্ত্র না। এটাই হলো একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের যে নগ্ন প্রচেষ্টা বা ট্র্যাডিশন, যে না আমরা ছাড়া কেউ করতে পারবে না। তো গণতন্ত্র যখন থাকে না,
তখন ভোটেই হোক, সে পঞ্চায়েতেই হোক বা লোকসভা বিধানসভা হয়, এই ত্রিপুরাজ্যে গত 18-র পর যতগুলো নির্বাচন, সব নির্বাচন এইভাবেই সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের মধ্য দিয়ে, যারা এখন বিধায়কদের অনেকে এমপি যারা আছেন, এইভাবেই এটা ঠিক গণতান্ত্রিকভাবে তারা বিজয়ী হয়েছেন, বুকে হাত দিয়ে তাদের বলার সাহস নেই। তারা ছিনিয়ে নিয়েছেন, দখল করেছেন, এটা এখনো চলছে। তারপর এগুলি করতে গেলে পরে মানুষ সহ্য করবে না। প্রথম হয়তো বা আক্রমণটা হয়েছে কমিউনিস্টদের উপরে, কিন্তু আক্রমণ এখন কমিউনিস্টদের উপরে সীমাবদ্ধ নেই। আক্রমণ কমিউনিস্ট, অকমিউনিস্ট যারা অন্যায়ের প্রতিবাদ করে, তাদের ভুল ত্রুটি ধরতে চায়, তাদের উপরও, এমনকি আপনারা যারা মিডিয়া, যারা জনগণের অনির্বাচিত প্রতিনিধি, ফোর্থ পিলার অব দি ডেমোক্রেসি, আজকে আপনারা রক্তাক্ত, আপনারা আক্রান্ত। কি চ্যানেল, কি পত্রিকা, এদের পছন্দের মতো খবর না হলেই নানাভাবে হেনস্থা করো। তো এগুলি চলছে, কিন্তু এগুলি প্রতিরোধ হবে। তাহলে কিভাবে, যাদের কি ব্যবহার করে তারা এই পরিস্থিতি কায়েম রেখেছে, তাদেরকে রক্ষা করতে হবে। তার জন্য থানাগুলোকে কবজা করা চাই। ত্রিপুরাজ্যের সব থানা বলবো না, সব পুলিশ অফিসার বলবো না, কিন্তু সচেতনভাবে, কনসাসলি আমি এই কথা বলতে আমার কোনো অসুবিধা নেই। টপ ব্রাসেস অফ ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের কিছু লোক উঁচু তলায়, নিচু তলাগুলোতেও আছে, তার একাংশের বদান্যতায় যারা এই সুযোগগুলো নিয়ে যারা নানা ধরনের এই সুযোগ সুবিধা অন্যায়ভাবে গ্রহণ করছে, তাদের সাথে যোগসাজশ করে ত্রিপুরাজ্যের বেশিরভাগ থানা এগুলি পরিচালিত হচ্ছে মণ্ডল নেতাদের নির্দেশে। এবং সর্বশেষ যেটা আমি আপনাদেরকে উদাহরণ দেব, গত 24শে জানুয়ারি পাচারথল বিধানসভা কেন্দ্র কুমারঘাট মহকুমাতে বাগাইছড় একটা গ্রামে একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম। আমি অপোজিশন লিডার, যেহেতু এটা সেই প্রটোকল বা সেরকম একটা সুযোগ প্রশাসনের কাছে জানানোর বা প্রোটেকশন পাওয়ার সুযোগ আছে। 3 দিন আগে পুলিশকে মেসেজ পাঠানো হয়েছে, এই টাইমে আমি রওনা দেব, এই জায়গাতে আমার প্রোগ্রাম। কিন্তু সেই জায়গায় ঢোকার 3টা দিক, অর্থাৎ এদিক থেকে গেলে পরে 3টা দিক আটকে দিল সকাল থেকে, লাঠি সোটা নিয়ে শাসক দলের লোক। আর একটা দিক ছিল শুধু ধর্মনগর দিক থেকে আসে, আরও সামনে গিয়ে এটা আটকায় নিব। ওরা হয়তো ভেবেছে ওদিকে যাবে না। কি করব? ওরা গেলেই মারপিট করবে। পুলিশ উল্টো বলছে, স্যার আপনি না গেলে ভালো। কেন? না, এরা আছে। তো তারা আছে, তারা কারা? বিজেপির লোক। একজন অফিসারও বলছেন, আগের মণ্ডল সভাপতি হইলে পরে হইল না, হইলে নতুন মণ্ডল সভাপতি তো স্যার, সে তার কর্তৃত্ব একটু দেখাইতে চায়, এই জন্য আপনি আসলে একটা ক্ল্যাশ হবে, আপনি আসবেন না। আরে হাউ ইউ ডেয়ার? তুমি ল অ্যান্ড অর্ডার অথরিটি, তোমার দায়িত্ব যারা ল ব্রেকিং এদেরকে প্রতিহত করা, আর ল অ্যাবাইডিং যারা আপনাকে জানিয়ে অনুমতি নিয়ে করছে তাদেরকে প্রোটেকশন দেওয়া। উল্টা সে বলছে আপনি না আসলে ভালো। আমি যাব। আমি কনফ্রন্টেশনে যাইনি, 3টে রাস্তা দিয়ে যেখানে তারা দাঁড়িয়ে আছে, ধর্মনগর দিক থেকে আমি ঢুকলাম অনেক ঘুরে।
ওখানে গিয়ে হাজির, আমার গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। স্বাভাবিক, ওখানে আমাদের লোকজন ছিল, তাদেরকে প্রতিহত করে শান্তিপূর্ণভাবে জনসভা করে এসেছি। আমরা কিছুই করিনি, কিন্তু উল্টা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা জড়িয়ে প্রায় 1 ডজন কর্মী ওদের বাড়িঘর ছাড়া। এই হলো ত্রিপুরার যে আইনশৃঙ্খলা অবস্থা। এটা শুধু সেদিন বাগাইছড়াতে না, প্রায় সর্বত্র প্ররোচনা সৃষ্টি করে তারা, আক্রমণ করে তারা, বাড়িঘর ভাঙচুর করে তারা, আর মিথ্যা মামলা হয় কারা? যারা আক্রান্ত, রক্তাক্ত, সর্বশান্ত তাদের উপরে। সেখানে বিরোধী দলের নেতা তিনি যদি নিরাপদ না হন, তাকে যদি প্রোটেকশন না দেয় সাধারণ পাবলিক ত্রিপুরাজ্যের মধ্যে, এরা বলে সবকা সাথ সবকা বিকাশ, অবাধ গণতন্ত্র। এই হলো বিজেপি নেতৃত্বে আছে গণতন্ত্রের চেহারা। এবং এটা আজকে আপনারাও সেখান থেকে মুক্ত নন। 3, আমরা বলতে চাইছি দুর্নীতি ও অপশাসনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরাজ্য। কদিন আগে প্রয়াগরাজ তথা এলাহাবাদে পাপ মুক্তি হওয়ার জন্য মহাকুম্ভ হয়েছে। অনেকে গেছেন, মানসিক প্রশান্তি পেয়েছেন, বহু লোক নাকি হয়েছে, ঠিক আছে। আর ত্রিপুরাজ্য হলো এখানে এই দুর্নীতি অপশাসনের আরেকটা মহাকুম্ভ। এখানে আমি শুধু এই কটা দিনের, কারণ গত 2 বছরের বা তার আগের 5 বছর হিসাবগুলি বললে পরে 1 দিস্তা কাগজ লাগবে। এই যে কটা জাস্ট গ্লিমস, আমি ব্যাখ্যা করে আপনাদের সময় নষ্ট করব না। ত্রিপুরা মেডিকেল কলেজে বলছে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছে। কি ব্যবস্থা নিয়েছেন তিনি? কি ব্যবস্থা নিয়েছেন? আপনারাই লিখেছেন, কোটি কোটি টাকা উৎকোষ নিয়ে পাস করিয়ে দেন, আর উৎকোষ না দিলে পাস হয় না। এই ঘটনা দুটো খুব ভয়ঙ্কর জিনিস ত্রিপুরা তৈরি করেছে। একটা হলো যে যারা এইভাবে পাস করবে, এমন সৎ নিষ্ঠাবান ছাত্রছাত্রীও এই যদি হয়, তার মনোসংযোগ নষ্ট হবে, ক্যারিয়ার ডুম হবে, তারাই হবে আগামী দিনের ডাক্তার। তাদের হাতে নির্ভর করবে আমাদের যে ত্রিপুরাজ্যের ভবিষ্যৎ, যে এই স্বাস্থ্য। আরেক দিক থেকে হলো বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হবে। কাজেই জনস্বাস্থ্য এবং ছাত্রদের ক্যারিয়ার। কিন্তু যে ভদ্রমহিলার নাম আসলো, আমি ব্যক্তিগতভাবে চিনি না, জানি না, আপনারা লিখেছেন, খুবই ধন্যবাদ। যারা এগুলি নিয়ে আপনারা খুব বলিষ্ঠভাবে তুলেছেন, খুব বোল্ডলি। কিন্তু ভদ্রমহিলা, তাকে একটু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাকে একটু আটক করা হলো না, তাকে কিচ্ছু করা হলো না। তিনি সিম্পলি, যা শুনলাম, ত্রিপুরা মেডিকেল কলেজের চাকরি থেকে রিজাইন দিয়ে চলে গেছেন। পারো, খাস বাংলা বলে পারিয়া জাগিয়া। এবং বলা হলো তারই পরিবারের আরেকজন সদস্য ত্রিপুরা ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেখানে এই পরীক্ষাটির যোগাযোগ আছেন। এইভাবে গেছে পুলিশ, একবারও ক্রাইম ব্রাঞ্চ যায়নি। এই জন্যে বলছি দুর্নীতি অনিয়মের মহাকুম্ভ। সিপাহী জলা, ব্যাখ্যার দরকার নেই এখানেও। আমরা বলেছি সিপিআইএমের তরফ থেকে সেদিন, হ্যাঁ, কজন লোক যারা বিগত কয়েক বছর ধরে লাখ লাখ টাকা যারা হাতিয়ে নিচ্ছে, গ্রেপ্তার হয়েছে। ভালো, গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। কিন্তু কেন সেই এসপিকে, আমি গ্রেপ্তার করতে বলছি না, কেন সেই এসপিকে সাসপেন্ড করা হলো না? নিদেন পক্ষে এসপিকে সে জেলা থেকে সরানো হলো না। এবং এই সেই এসপি রেড্ডি, যে সেখানে আমাদের শহীদ মিয়া যেদিন খুন হয়, তিনি সেদিন জয়েন করেছেন বা তারপর দিন। এই জন্য
শহীদ মিয়া খুনে আমি সরাসরি তাকে দায়ী করি না, কিন্তু শহীদ মিয়া খুনের যিনি আসামি নেম একিউজড, সেই নেম একিউজডের সাথে তার কদিন বাদেই চরিলামে তৎকালীন আরেকজন ত্রিপুরাজ্যের মহান সন্তান, এখন বড় সাংবিধানিক পদে গেছেন, তার প্রধান আতিথ্যে এসপি এবং খুনের আসামি মঞ্চ শেয়ার করছেন। সেই এসপি এই দপ্তরে, আমি বলবো, আমার ভুলও হতে পারে, কিন্তু আমার সন্দেহ একজন নাগরিক হিসাবে, এই যে কয়েকজন নকল পুলিশের নামে বহু কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এখানে শেষ হবে না। এক ট্রাফিক পুলিশ প্রায় কোটি টাকা জরিমানা জনগণ থেকে আদায় করে জমি কিনেছেন, বাড়ি করেছেন, এইটুকুতে শেষ হবে না। অমরজিৎ বর্মা ইন্সপেক্টর, আবার কদিন আগে তাকে ত্রিপুরাজ্যের ডিজি কি জানি কয়টারে, হ্যাঁ, ডিজি ডিক্স ভাগ্যিস রাষ্ট্রপতি পুরস্কার দেয়নি। তো এখানে শুধু এইটুকুতেই সীমাবদ্ধ মনে করে তাকে রেখে দিয়েছে। তাহলে দুর্নীতির বিরুদ্ধে যে কথায় কথায় বলে নো টলারেন্স, এই দুটো ঘটনা তো প্রমাণ করছে শুধু টলারেন্স না, মহা টলারেন্স। তারপর কেন আজকে গাঁজা চাষে রমরমা, মাদক পাচারে ত্রিপুরা কেন করিডর? একটাই কারণ, এই কদিন আগেও আমাদের এই পশ্চিম ত্রিপুরার এই উত্তর দিকে একটা কনস্টিটিউয়েন্সি, আর এক মহান ব্যক্তিত্ব, তার ইয়েতে তিনি মোহনপুর মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে গাঁজা চাষ করে, পুলিশ বড় মরার উপরে গাঁজা কাটতে যায়, তুলা শিখরে গাঁজা কাটতে যায়, ওই বাংলাদেশ বর্ডারে গিয়ে গাঁজা কাটতে যায়, কিন্তু তার থানার নাকের ডগাতে মোহনপুর মিউনিসিপ্যাল এরিয়াতে, যেখানে রাত্রিবেলা স্ট্রিট লাইটের আলো পড়ে, সেখানে গাঁজা গাছ পুলিশের চোখে ধরা পড়ে না। মোহনপুরের জনগণ বলেন এখানে নাকি মোহনপুর সাবডিভিশনে প্রতি গাঁজা চাষ, ইয়াবা, ব্রাউন সুগার নাকি তাকিতে জানি, এগুলি পাচারের সমস্ত ঠেক তাদের। কাজে পুলিশ কি করবে? আর উপরতলার কিছু দুর্নীতিবাজ পুলিশ অফিসার, এদেরকে দিয়ে হয় না। এত অপমান এখানে। তো এই হলো ঘটনা। তারপর কমিশন, ত্রিপুরাজ্যের সরকারকে যদি বলা হয় এখন এটা কমিশনের সরকার বললে বোধহয় ভুল হবে না। পঞ্চায়েত থেকে মহাকরণ, কমিশন ছাড়া কারোর 6%, কারোর 10%, কারোর 11%, কমিশন ছাড়া কোনো কাজ হয় না। এবং মানুষের অভিযোগ, এই যে আপনাদের কেউ কেউ নিশ্চয়ই উত্তর ত্রিপুরা বা অন্য জায়গাতে ইদানিংকালে গেছেন, জাতীয় সড়কের অবস্থা দেখুন গিয়ে, এই যে খোয়াইয়ে, এটা জাতীয় সড়ক না কোনো মানে খ্যাত, বোঝার উপায় নেই। বা বড় বড় কোম্পানি, এদের কাছ থেকেও দিতে হয় নাকি এরা বলছে। তো কাদের দেবে? আমাদেরকেও দেবে না। গভর্নমেন্টে পরিচালিত, ত্রিপুরা গভর্নমেন্ট পরিচালিত না, হয়তো কালকে সরকার তরফ থেকে বলবে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কি হয়েছে আমরা কি করে বলবো। এখানেও দেখেছেন একজন গৌতম চৌধুরী, হ্যাঁ, সুকান্ত চৌধুরী গ্রেপ্তার হয়েছে। দারোয়ান, মাল্টিটাস্কিং এই কাজ করার লোক, অ্যাসিস্ট্যান্ট, কেরানি, এটাও আসছে বাইরে থেকে।
কিভাবে হয় এগুলো? একদিক থেকে না আমরা ওইরকম আঞ্চলিকতার বিশ্বাসী না, যে না ত্রিপুরা ইউনিভার্সিটিতে সব ত্রিপুরার ছেলেমেয়ে নিতে হবে, এই কথাটা বলছি না। মানে দুর্নীতি এখানকার শাসক দল আর ওখানে যারা আরএসএসের মাধ্যমে নিয়োজিত হয়ে আসছেন, এই ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, এদের এই যৌথ প্রয়াসে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা শিক্ষার অযোগ্য একটা প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে। সময় মতো রেজাল্ট বের হয় না এবং আরও নানা ধরনের, এবং এমনভাবে সব শিক্ষক নিয়োগ হচ্ছে যে এরা পড়াতে পারে না। এই কদিন আগে আমার কাছে খবর হলো, পারে না দুটো ইংরেজি কথা বলার, সাবজেক্ট নিয়ে জ্ঞান নাই, হয়তো সার্টিফিকেট এনেছে। এইভাবে একটা কামধেনু বানিয়েছে এই ইউনিভার্সিটি। আমরা এত টাকা নিতাম না, এখন চেহারা কি? খুব খারাপ অবস্থা দুটোরই। তো দুর্নীতি কোথায়? আর বলছে ত্রিপুরা শ্রেষ্ঠ। হ্যাঁ, শ্রেষ্ঠ হয়েছে, দুর্নীতিতে শ্রেষ্ঠ। এরপর বলছে এত উন্নতি হয়েছে, ৯১,০০০ লাখপতি দিদি। ৯১,০০০ লাখপতি দিদি যদি হয়ে থাকে, কেন এত চুরি, রাহাজানি, কেন এত অপরাধ মানসিকতা বাড়ছে? যদি অর্থনৈতিক উন্নতি হয়, সমাজের শৃঙ্খলা সুন্দর হবে, সাবলীলতা আসবে। বিধানসভায় বললাম ৯১,০০০ লাখপতি দিদির তালিকা বের করুন দেখি একটু। এই দিদির আরে গিয়ে এক নমস্কার করি, গিয়ে কোন গ্রামে কে লাখপতি দিদি হয়েছে নামটা দিন, যাতে গিয়ে নমস্কার করতে পারি দিদিদেরকে। না, হ্যাঁ, ৯১,০০০ লাখপতি দিদি না হলেও ত্রিপুরার যে গত ৭ বছরে কয়েকশো কোটিপতি হয়েছে, কয়েকশো জন, বেশি না। প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে ৫, ৬, ৭ জন করে কয়েকশো কোটিপতি হয়েছে। তাদের সেরকম ব্যবসাও নেই, বাণিজ্যও নেই, শিক্ষা দীক্ষা নেই, একটাই শুধু কোয়ালিটি, তারা শাসক দলের এই বড় বড় ইয়েদের তার কাছের লোক। এবং দেখেছেন সেদিন আপনাদের পত্রিকাতে ছবি ছাপিয়েছেন আপনারা, মন্ত্রী সুধাংশু দাসের বড় ভাই না ছোট ভাই? বড় ভাই, নাম কি? হিমাংশু। এই মন্ত্রী বাহাদুরের আপনাদের ক্যামেরাতেই, আপনাদের ইয়েতে আছে, এই কদিন আগেই মন্ত্রী হবার আগে বলেছেন, গর্ব করে বলছেন, আমি গর্ব করে বলছি আমাদের ফ্যামিলি এখনো এই বিপিএল। গর্ব করে বলছেন তাদের ফ্যামিলি এখনো বিপিএল, তার মার নামে বিপিএল কার্ড আছে। তাহলে এই বিপিএল মার গড়ের ছেলে হিমাংশু বাবু মাত্র কয়েক বছরের মধ্যে, ভাই ছোট ভাই মাত্র মন্ত্রী হলেন 2 বছর, বিধায়ক হয়েছেন 5 বছর, ত্রিপুরার জন্য নাকি সর্বোচ্চ করদাতা। আরে বাপরে বাপ, হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। তাকে তো হার্ভার্ড ইউনিভার্সিটি পাঠানো দরকার ইকোনমিক্স পড়ানোর জন্য, বা দিল্লি ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, ভারতবর্ষের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি পাঠানো দরকার। কি করে তুমি 2-2.5 বছরের মধ্যে তুমি যে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হয়ে গেলে? তো এই হলো যে এই ইয়েতে। এবং এই সুধাংশু দাস সম্পর্কে আমি যতদূর জানি, আমি আজকে একটু তথ্য নিচ্ছিলাম, তিনি হওয়ার আগে, মন্ত্রী হওয়ার আগে ভাই জগন্নাথপুর টি এস্টেটের কর্মচারী ছিলেন, চা বাগানে সাধারণ কর্মচারী, এবং আগরতলাতে শান্তি মিষ্টান্ন ভাণ্ডারেও কাজ করে গেছেন। সুখ শান্তি, সুখও আছে লোকে না, ঠিক আছে, তো সুখ তো করতেছে এখন। আর তিনি এই মন্ত্রী ভাই মন্ত্রী হতে না হতেই হাইয়েস্ট ট্যাক্স। আমার তো আশঙ্কা গৌতম আদানি আর আম্বানির সাথে কোনো কদিন বাদে কম্পিটিশন করবে কিনা। তারপর
অন্তহীন নৈরাজ্য কায়েম হবেই। যখন রোজগারে অনিশ্চয়তা, আইন শৃঙ্খলা থাকে না, মানুষ তখন কি করবে? তখন এদিক সেদিক যাবে। কাজে এই ত্রিপুরার যে মানব পাচার, মাদকদ্রব্যের ব্যবহার, অপহরণ, চুরি, ছিনতাই, এগুলি বাড়ার পেছনে এই কারণ অনিবার্য। এই কারণেই আমি সেজন্যই বলছি যে এই 2 বছর প্রতিশ্রুতি খেলাপ, অপশাসন, দুর্নীতি এবং নৈরাজ্যের মহাকুম্ভ, এই যে ঘটনা, এখানে ট্রিপল ইঞ্জিনের আইপিএফটি তো বলা লাভ নেই। আইপিএফটি যিনি একজন আছেন, তিনি কতটুকু আইপিএফটি আছেন জানি না, তার চেয়ে বেশি হলো বিজেপি সে। কিন্তু এডিসি মাঝে মধ্যে খুব হুঙ্কার টুঙ্কার ছাড়েন, ইদানিং ছাড়া হয়েছে। কিন্তু দুটার মধ্যে সম্পর্কটা কি? ভিলেজ কমিটি ভোট কেন হয় না? 13 জন এমএলএ বোবা। আমরা না চাইলেও, এটা অবাস্তব বললেও তারা তো চায়। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়েও বোবা। গত 2রা মার্চ 2024 দিল্লিতে একটা অ্যাকর্ড হলো, 1 বছর পূর্ণ হয়েছে সেদিন। দিল্লি সম্পর্কে চুপ, কোনো কথা বলে না। আবার মাঠে ময়দানে এসে তাদের যিনি মেশিয়া আরম্ভ করেছেন নতুন খেলা। কিন্তু একটা জায়গাতে বিজেপির সাথে টক্কর মারছে। কোন জায়গাতে? দুর্নীতিতে। এডিসিতেও কিছু রিক্রুটমেন্টের জন্য হয়েছে। প্রথম চেয়ারম্যান করেছে একজনকে, তারপর একজন চেয়ারম্যান, এখন চুপ। এবং এখন এডিসি এলাকার যারা কন্ট্রাক্টরদের বক্তব্য, কদিন আগে আমার কাছে একটা গ্রুপ এসছে, এমনভাবে সমস্ত টেন্ডার হচ্ছে, এই টেন্ডার ত্রিপুরার ছেলে মেয়েরা পার্টিসিপেট করার সুযোগই নেই। সব বাইরের, শিলং থেকে, গুয়াহাটি থেকে, গুজরাট থেকে, এরাই সব এডিসিতে যা কিছু হচ্ছে নিয়ে যাচ্ছে। অর্থাৎ বিজেপির সাথে উন্নয়নের ভালো কাজের কোনো কম্পিটিশন না, কিন্তু দুর্নীতি কিভাবে নয়ছয় করবে, এদের বাড়ি ঘর, চেহারা, গাড়ি ঘোড়া, এটা দেখলে বোঝা যায়। সর্বশেষ যেটা বলতে চাই যে গত 2 বছর এবং আগের 5 বছর, দুটো মিলে 7 বছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে। একটা প্রজন্ম অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এই যে বিদ্যাজ্যোতি ইত্যাদি ইত্যাদি নামে ছাত্রছাত্রী কমছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এ রাজ্যে নতুন স্কুল তৈরি হয় না, কিন্তু নেশামুক্তি কেন্দ্রের ভূমি পূজন প্রায় দিল্লি হয়। তারপরে স্বাস্থ্য, ওই দরে ফরে এনে কয়েক মাস বাদে বাদে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর থেকে কাউকে ধরে নিয়ে এসে একটা কিডনি ট্রান্সপ্লান্টেশন, একটা হার্ট একটা নিউরো করে, বাস ত্রিপুরা স্বাস্থ্য হাব। কিন্তু সেকেন্ড ট্রান্সপ্লান্টেশন আর হয় না, সেকেন্ড হার্ট অপারেশন হয় না। এইভাবে শিক্ষা, এবং গত 7 বছরে নতুন একটা হাসপাতাল নাই। বামপন্থী ফ্রন্ট সরকারের শেষ না হওয়া বিল্ডিং শেষ করে রংটং দিয়ে উদ্বোধন করে বলছে আমরা করছি। কৃষি, আমাদের মাননীয় এই কৃষিমন্ত্রী গত কদিন ধরে কেবল লেখছেন রাজ্যের কৃষি কোথায় নিয়ে গেছেন। 1 শতক নতুন শেষ হলো না। হ্যাঁ, কিছু লোক সোলার পাম্পে সাবসিডি পাওয়া যায়, এগুলোতে কিছু হয়েছে, কিন্তু এগুলো দিয়ে কোথাও জমি চাষ করছে বাস্তব এরকম চিত্র নাই, কিন্তু সব দিয়ে দিচ্ছেন। আমি এবার বিধানসভা এই প্রশ্ন দিয়েছি, জানি না অ্যালাউ করবে কিনা, কারণ এদের অসুবিধা পড়লেই আর এটা অ্যালাউ হয় না। 2022 ইংরাজিতে না 23 ইংরাজিতে
সোলার বেসড মিনি কোল্ড স্টোরেজ 12টা জায়গাতে বসিয়েছে, একটা 60-70 লাখ টাকা খরচ করে, কয়েক কোটি টাকা খরচ করেছে। একটা দিনের জন্য 1 কেজি আলু পেঁয়াজও কেউ রাখতে পারেনি, কিন্তু বলে দিচ্ছেন প্রত্যেক বাজারে করে দিয়েছে। তো এই হলো কৃষি। এরপরে পানীয় জল, কালকেও দেখবেন বলবেন আমরা এত লক্ষ পরিবারে পাইপ দিচ্ছি, এই করছি। আমি গত 25 তারিখে 5 তারিখে জাম্পুহিলে গেছি, সাবোয়াল কনপুই জায়গাতে। ওই যে ইয়েতে জলের ট্যাঙ্কারে করে জল বিলি হচ্ছে, আমি ভাবলাম সরকারি বোধহয়, DWS আমাদের সময় করতাম। বলছে না না, এগুলি সরকারি না। যে জাম্পুই হিলে এখন একটা 1000 লিটার সিনটেক্স ট্যাঙ্কে জল বিক্রি হচ্ছে 1000 টাকা করে। বলছে যদি আগামী 1 সপ্তাহ বৃষ্টি না হয় এই জলের দাম 2000 টাকা হবে। আমি একটা বাড়িতে নামলাম, একটা পাড়াতে গিয়ে জিজ্ঞেস করলাম আপনাদের ঘরে তো জল জীবন মিশন আসেনি, অটল জলধারার ইয়ে হয়নি? হ্যাঁ দেখেন না স্যার, 2 বার করে পাইপলাইন দেওয়া হয়েছে, সুন্দর পাইপলাইন, হাইড্রেন দেওয়া হয়েছে, কিন্তু 1 ফোঁটা জলও পড়ে না। কিন্তু লক্ষ লক্ষ টাকা, হ্যাঁ এই 2টা প্রকল্পে গত 7 বছরে কয়েকশো কোটি টাকা ত্রিপুরাজ্যে খরচ হয়েছে। হ্যাঁ, কিছু লোকের বাড়িতে জল যায়নি, কথা বলছি না, তাহলে ভুল বলা হবে। কিন্তু যে পরিমাণ মানুষের সে পরিষেবা পাওয়ার কথা তার ধারে কাছেও নেই। এবার যদি বৃষ্টি না হয় এই জলের যে সংকট যার কোথায় গিয়ে পৌঁছবে। তারপর জাতীয় সড়কগুলোর কথা বলেছি, কঙ্কালসার চেহারা, কন্ট্রাক্টর চলে গেছে, কাজ থেমে গেছে। একটাই কারণ, এখানে এসে কতজনকে যে কমিশন দিতে হয়, কাজে এরা অতিষ্ঠ। আর রাজ্য সরকার অধীন গ্রামের চেহারা তো আরো খারাপ। তো এই অবস্থা, আগামীকাল তারা জনসভা করছেন গণতান্ত্রিক ব্যবস্থাতে। এটাই হলো যে শাসক দল জনগণের প্রশ্নোত্তর দেবেন, বিরোধী দলের প্রশ্নোত্তর দেবেন। আমি সুনির্দিষ্টভাবে এই বক্তব্যগুলো আপনাদের মাধ্যমে রাখলাম। এটা আশা করে শাসক দল আগামীকাল জনসভা করছে, অবশ্যই করবেন তারা, এটা তাদের অধিকার। কিন্তু তার গঠনমূলক জবাব তারা যেন দেন। এটা আমার জন্য না, ত্রিপুরা যে জনগণের জন্য। এই অধিকার, প্রশ্ন করার অধিকার আমাদের আছে। এবং এভাবে লোক ঠকিয়ে শুধু ওই এলইডি বড় বড় টিভি বসিয়ে সুন্দর সুন্দর চেহারা দেখালে হবে না, ফ্ল্যাক্স করলে হবে না। জনগণের টাকা সঠিকভাবে কেন খরচ হয় না, এই বিজ্ঞাপনে আড়ালে কিভাবে এই রাজ্যটা রসাতলে যাচ্ছে, এটা আমাদের দায়িত্ব শাসক দলের সামনে রাখার এবং জনগণ সচেতন করার। আপনাদের মাধ্যমে, আপনাদের সাহায্যে বললাম, আশা করি আপনারা সেভাবেই এই বিষয়গুলো তুলে ধরবেন। এই জন্য আজকের দিনটা বাছাই করলাম, কালকে যেন তাদের মুখ থেকে তার জবাব শুনি। হ্যাঁ, অবশ্যই যদি না হয় কি করবেন? একটাই রাস্তা, আমরা পথে নামবো, রাস্তায় নামবো গণতান্ত্রিকভাবে সরকারকে বাধ্য করার জন্য। এইটুকুই আমার বক্তব্য। দাদা, যেহেতু সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলন করলেন, 2023 সালের বিধানসভা নির্বাচনে আপনারা কংগ্রেস এবং সিপিআইএম একসঙ্গে চটে গেছিলেন। এটা আজ 2 বছর পরে আজকে কোন পর্যায়ে আছে? বিধানসভা অধিবেশনের সামনে, গত অধিবেশনেও এরকম কোনো অ্যাডজাস্টমেন্ট দেখিনি আমরা কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে, এটা এখন কোন পর্যায়ে আছে? দেখুন, কংগ্রেসের সাথে আমাদের সিট সমঝোতা হয়েছিল ভারতীয় জনতা পার্টির তাদের যে স্বৈরাচারী সন্ত্রাসী কার্যকলাপকে মোকাবেলা করে ত্রিপুরাজ্যের মানুষ যাতে যাকে খুশি তাকে ভোট দিতে পারেন এবং গণতন্ত্রের পতাকা উড্ডীন রাখতে পারেন। আমরা দুটি দলেই সাধ্যমতো চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য হয়তো পূরণ হয়নি, কিন্তু
এটা ঠিক এই দুটা দল কাছাকাছি আসার ফলে ত্রিপুরাজ্যের মানুষ একটা ভালো অংশে ভোট দিতে পেরেছে এবং এখনও এটা নির্বাচনের জন্যই আমাদের জোট বা সমঝোতা, কিন্তু এখনও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে এই যে স্বৈরাচারীর এর বিরুদ্ধে আমরা একসাথে কথা বলি, প্রয়োজনে ফ্লোর অ্যাডজাস্টমেন্ট করি বিধানসভাতে, প্রয়োজনে আগামী দিন বাইরে যদি প্রয়োজন হয় একসাথে আমরা নামব। কাজেই সারা দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যেও এই পর্যায়ে আমরা আছি। আমার শেষ প্রশ্ন, আপনার জেলা সেক্রেটারি সহ 3 জনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যে অর্ডারটাকে স্টে করেছে, এই বিষয়ে মানে তাদের বিরুদ্ধে কি মানে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়ার বিষয়, যেহেতু কনফ্লিক্টেড, আর এটা নিয়ে পার্টি স্ট্যান্ড না? পার্টি স্ট্যান্ড তো 2015 সালে ভারত বন্ধ ছিল, তারা পার্টির নির্দেশেই শান্তিপূর্ণভাবে এই পিকেটিং করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে সেখানে যে অভিযোগ দাঁড় করানো হয়েছে, তারা গিয়ে এই হামলা করেছেন ভেতরে ঢুকে, যদিও এটা হয়নি। কাজে পার্টির চোখে তারা সেরকম কোনো গর্হিত কাজ করেছেন এটা আমরা দেখিনি। তারা পার্টির নির্দেশে পার্টির দায়িত্ব পালন করতে গিয়ে পিকেটিং করেছেন, এটা তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু কোর্ট মানেনি। কোর্ট ছিল তো আমরা তো পাঠিয়েছে, যেতে হবে কি করার। ইয়েতে গণতান্ত্রিক আন্দোলনে কখনো কখনো জেল খাটতে হয়, স্বাধীনতা আন্দোলনেও বহু লোক ফাঁসিতে ঝুলেছে, তার মানে কি অন্যায় করেছে? না। মানে কোর্ট তাদের অপরাধী মানলেও পার্টি মানে না। পার্টি তো আমি বলছি, কারণ পার্টির নির্দেশিকাতেই তারা শান্তিপূর্ণভাবে পিকেটিং করেছে, তারা কোনো এই ভাঙচুর করেছে এরকম ঘটনা পার্টি নজরে আসেনি। একজন পুলিশ অফিসার শান্তিপূর্ণভাবে পিকেট করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে যেরকমভাবে অভিযোগ তৈরি হলো, যেভাবে তাদেরকে এই শাস্তি দেওয়া হলো, তারা